বাংলাদেশ ২৭ রানে ৩টা উইকেট তুলে নিয়েছিল, ৭৮ রানে চতুর্থ উইকেট গেছে। তবে এটা এক্সপেক্টেড ছিল যে জিম্বাবুয়ে কোনো না কোনো সময় নিজেদের মাটিতে একটা প্রতিরোধ গড়বে, একটা পার্টনারশিপ হবে, হলে রানটা ২০০-র কাছাকাছি পৌঁছে যাবে, সেটাই হয়েছে। ওকে স্যার, ব্যাপারটা এমন হয়েছে যে আপনি যদি এই প্রশ্নটা আমাকে এই সিরিজ শুরু হওয়ার আগে বলতেন, আমি হয়তো বা অনায়াসে বলতাম যে হ্যাঁ বাংলাদেশ ইজিলি ম্যাচটা জিতবে। কিন্তু এইবার জিম্বাবুয়ে টুরটাতে যাওয়ার পর থেকে আমরা দেখেছি বাংলাদেশ প্রথম ম্যাচে 141-এর টার্গেটও চেস করতে পারে নাই। এরপরের ম্যাচটা তো ২৫০ কাছাকাছি একটা টার্গেট ছিল, সেটাও বাংলাদেশ চেস করতে পারে নাই। ফলে আজকে ২০০ রানের টার্গেট এই উইকেটে বা এই গ্রাউন্ডে আসলে বাংলাদেশ চেস করতে পারবে কিনা সেটা আসলে খুব ইজিলি বলার উপায় নাই যে হ্যাঁ বাংলাদেশ চেস করতে পারবে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনি যদি ভালো উইকেটও পান, ওই যে আপনি বলছিলেন যে কি হয়েছে ক্রিকেটারদের, মেন্টাল স্ট্রেসটা বা মেন্টাল স্ট্যান্ডটা এই মুহূর্তে আসলে কি ক্রিকেটারদের, সেটা বোঝা ইম্পর্টেন্ট। ফলে তারা আসলে ওই ২০০ রান চেস করার মতো বা আবার দারুণ একটা কামব্যাক করার মতো মেন্টালি ওই জায়গাটাতে আছেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। সে কারণে আসলে এই মুহূর্তে দাঁড়িয়েও মানে ২০০ রানের টার্গেটের সামনে দাঁড়িয়েও খানিকটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে বাংলাদেশ আসলে ম্যাচটা জিতবে কিনা, হোয়াইট ওয়াশটাকে হারানো যাবে কিনা। এখন ৬ ওভার শেষে বাংলাদেশের রান ৩১, কোনো উইকেট যায়নি। তানজিদ তামিম ১৬ বলে ২৩ করেছেন, ১৯ বলে ৬ করে অপরাজিত আছেন সৌম্য সরকার। তবে বাংলাদেশের বোলিং নিয়ে যদি কথা বলি, শরীফুল হি হ্যাজ ডান হিজ পার্ট, ৪৪ রান দিয়ে ৪টা উইকেট নিয়েছেন। তাসকিন ৪টা মেডেন ওভার আজকে করেছেন। এখনকার ওয়ানডে ক্রিকেটে যেখানে একটা মেডেন ওভার করাটাই খুব দুরূহ কাজ, সেখানে 4টা মেডেন ওভার করেছেন, ৩২ রান দিয়েছেন, 2টা উইকেট নিয়েছেন। এবং এই দুই পেসারের নামের পাশেই 6টা উইকেট। সাইফুদ্দিন আজকের ম্যাচটা খেলছেন, তার নামের পাশে একটা উইকেট। তবে স্পিনাররা আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে, সিরিজ জুড়ে আমরা দেখছি নিজেদের রোলটা ঠিকভাবে আদায় করতে পারেননি। এটার দায়টা কি আসলে মিরাজের উপর কতটা পড়ে? এই জায়গায় আসলে স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না উইকেটগুলোতে, ফলে রিশাদকে ট্রাই করা হয়েছে। তিনি বরং আমার কাছে মনে হয় যে ওই ধরনের উইকেটে খানিকটা ইফেক্টিভ বলার হতে পারতেন, যে স্পিন লাইন আপ আমাদের আছে সেটা তিনি খুব একটা বেশি হতে পারেননি। সো তবে উইকেটটা যেটা ছিল সেটা পেসারদের উইকেট ছিল, এবং পেসার একেবারে প্রথম ম্যাচে ধরেন নাহিদ রানা। এবং প্রথম ম্যাচে এটা নিয়েও কথা হয়েছে যে কেন আসলে স্পিনারদেরকে ইন্ট্রোডিউস করলেন মিরাজ। ৮০ রানের মধ্যে 8টা উইকেট চলে যাওয়ার পরে আরও ৬০ রান জিম্বাবুয়ে অ্যাড করতে পেরেছিল স্পিনারদের বল খেলে খেলে। সো ওই উইকেট আসলে ডিমান্ড করছিল না স্পিনারদেরকে। সো এই সিরিজটাতে আসলে পেসারদেরকে দায়িত্ব নিতে, পেসাররা সেই দায়িত্বটা নিয়েছেন। এবং আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে আজকেও জিম্বাবুয়ে একটা বড় পার্টনারশিপ করেছে শেষ দিকে এসে, এবং শেষ 10 ওভারে প্রায় 50-এর কাছাকাছি রান তারা অ্যাড করেছে, যেটা আসলে হওয়ার কথা ছিল না। হয়তো আপনি ১৫০-৬০-এর মধ্যে তাদেরকে অল আউট করতে চাইতেন, সেটা করতে পারেননি। প্রথম ম্যাচেও দেখেন আপনি ৮০ রানে 8টা উইকেট পাওয়ার পর ১৪১ করেছে, মানে ৬১ রান তারা অ্যাড করতে পেরেছে শেষ 2 উইকেটে। এবং শেষ ম্যাচটা তো, সেকেন্ড ওয়ানডে ম্যাচটা তো, শেষ ওভারে তাসকিন আহমেদ 20-এর উপর রান খরচ করেছেন। সো মোমেন্টামটা কিন্তু লাস্ট ওভারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনিংসের। লাস্টের ওভারগুলোতে বা লাস্ট ওভারে আপনি যখন ইনিংস শেষে মাঠ থেকে বেরোচ্ছেন, তখন মোমেন্টামটা কার পক্ষে? আপনি কি মোমেন্টামটা আপনার পক্ষে নিয়ে বেরোচ্ছেন? আপনি যখন শেষ ওভার 20 রান করবেন, এর আগে আপনি ১৪০ রান করে ৬০ রান করে যাই করেছেন, আপনি শেষ ওভার 20 রান করেছেন মানে আপনি একটা মোমেন্টাম পেয়েছেন। আপনার বোলারদেরকে একটা আস্থা দিচ্ছেন যে আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এই মুহূর্তে মোমেন্টামটা আমরা যদি ক্যারি করতে পারি। সো প্রতিটা ম্যাচে কিন্তু এই কাজটাই হয়েছে বাংলাদেশের এগেনস্টে। বাংলাদেশ প্রথম ম্যাচেও মোমেন্টাম হারিয়ে ফেলেছে ইনিংসের শেষ দিকে এসে, সেকেন্ড ম্যাচেও তাই হয়েছে, এবং আজকের ম্যাচেও তাই হয়েছে। সো ব্যাটারদেরকে সেই মোমেন্টামের এগেনস্টে গিয়ে ব্যাটিংটা করতে হবে এবং রিপ্লাইটা দিতে হবে যে ২০০ রান আসলে বাংলাদেশের জন্য খুব বড় কিছু না, সেটা বাংলাদেশ করতে পারবে। হয়তো বা ২-৩টা ম্যাচ বাংলাদেশের খারাপ গেছে, আসলে 2-3টা ম্যাচ বলা উচিত না, বাংলাদেশের 7টা ম্যাচ খারাপ গেছে। সো বাংলাদেশের এই মুহূর্তে আসলে কামব্যাক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটু শরীফুলকে নিয়ে আলাদা করে কথা বলতে চাই। ৪৪ রান দিয়ে না 4টা উইকেট নিয়েছেন। এখন আমরা যদি ওয়ানডে দেখি, তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা বাংলাদেশের ওয়ানডে দলের প্রাথমিক চয়েসের 1-2-3 বনে গেছেন, এটা মনে হচ্ছে। তবে শরীফুল যখনই সুযোগ পান, কাউকে যদি রেস্ট দেওয়া হয়, বিশ্রাম দেওয়া হয়, বা কেউ ইনজুরিতে পড়েন, শরীফুল সুযোগ পেলে ওই দিন তার সেরাটা তিনি ঢেলে দেন, এবং ওই দিন দেখা যায় তিনি দলের সেরা বোলার হয়ে যান। তিনি কি একটু আনলাকি কিনা যে ওই 3-এর মধ্যে আসলে ঢুকতে পারছে না, নাকি ওই 3জন একটু ধরাছোঁয়ার বাইরেই এখন আসলে আছেন? অ্যাবসলিউটলি। এবং ওই 3জন আপনি যাদের কথা বলছিলেন ওয়ানডেতে, তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা, আপনি কাকে বাদ দেবেন? আপনি মুস্তাফিজকে বাদ দিতে পারবেন না। নাহিদ রানা যেদিনই ম্যাচ খেলার সুযোগ, তাকে বিশ্রাম দিতে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি। সো তাসকিন আহমেদও উইকেট টেকার বোলার, আপনাকে নতুন বলে উইকেট এনে দিচ্ছেন, আর্লি উইকেট এনে দিচ্ছেন। শরীফুল আসছেন, আমরা দেখেছি যে এর আগের সিরিজটা তো শেষ ম্যাচে তাকে আনা হয়েছে, তিনি 6টা উইকেট পেয়ে গেছেন।
আবার আজকেও তিনি 4টা উইকেট পেয়েছেন এবং এরপর আমরা দেখেছি যে টি-20-তে যেটা আসলে তার স্ট্রং জায়গা ছিল সেখানেও আসলে সেভাবে এই মুহূর্তে তিনি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না। বারবার তিনি প্রমাণ করছেন যে একেবারে সেই পিএসএল থেকে শুরু করে টানা তিনি পারফর্ম করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আসলে তিনি টানা ম্যাচ খেলার সুযোগটা পাচ্ছেন না। ওয়ানডে টি-20তে পাচ্ছেন না, টেস্টও তো পাচ্ছেনই না। সো তার আসলে এমন একটা সময় তিনি পারফর্ম করছেন যে জায়গায় আসলে তার জন্য খানিকটা আনফরচুনেটি যে তাকে আসলে মুস্তাফিজ, নাহিদ রানা কিংবা তাসকিনদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। সো সেই কারণে তিনি আসলে ম্যাচটা খেলার সুযোগ কম পাচ্ছেন। আমি একটু বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি আসি, 200 রানের লক্ষ্যে ব্যাটিং করছে বাংলাদেশ। সৌম্যের জন্য কি এটা আসলে শেষ সুযোগ কিনা? আমরা জানি যে তানজিদ তামিম নিজের জায়গাটা মোটামুটি পাকাপোক্ত করে ফেলেছেন। সৌম্য অন অ্যান্ড অফ সুযোগ পেয়েছেন, আবার যখন পাচ্ছেন না তখন তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তাই হচ্ছে যে কেন তিনি দলের বাইরে। এখন আবার একটা লম্বা রান পেয়েছেন কিন্তু ব্যাট আসলে কথা বলছে না। আজকের ইনিংসটা কি তার জন্য সবচেয়ে ক্রুশাল কিনা? যদি এই ইনিংসটাতেও তিনি রান না করতে পারেন, মনে করেন যে সামনেও তিনি আসলে দলে থাকবেন? আমার মনে হয় যে তিনি আসলে যদি এই ইনিংসে খুব বড় রান না করতে পারেন তিনি হয়তো একাদশ থেকে বাদ পড়বেন, কিন্তু তার দল থেকে বাদ পড়া আমার কাছে মনে হয় ডিফিকাল্ট। আপনি যদি ফিউচার ট্যুরগুলোর কথা চিন্তা করেন, বাংলাদেশ এরপরে কাদের সাথে খেলবে, কোথায় খেলবে বা বাংলাদেশের কি প্ল্যান, প্রথমত আপনার খুব বেশি অপশন নেই। আপনি বলছিলেন স্কোয়াডে এখন পারভেজ হোসেন ইমন আছেন, কিন্তু তিনি কি খুব বেশি প্রুভেন? তিনিও খুব বেশি প্রুভেন না। সাইফ হাসান আছেন, তারও কিন্তু ফর্ম ভালো যাচ্ছে না। আমরা দেখেছি যে টি-20 এশিয়া কাপটাতে তিনি খুব ভালো পারফর্ম করেছেন, এরপরে কিন্তু তিনি আসলে অন অ্যান্ড অফ ছিলেন। সো সৌম্য সরকার মাঝে ভালো পারফর্ম করেছিলেন সাউথ আফ্রিকার এগেনস্টের সিরিজটাতে, তারপর তাকে ড্রপ করা হচ্ছে। সেটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম যে সৌম্যকে কেন ম্যাচ খেলার সুযোগ দেওয়া হচ্ছে না, এবং তিনি এই সিরিজে 3টা ওয়ানডে ম্যাচই খেললেন এবং তাকে কিন্তু এই সিরিজে 3টা ওয়ানডে ম্যাচই খেলানো হয়েছে, কারণ কি তিনি আসলে বল হাতেও কয়েকটা ওভার করে দিতে পারছেন পেস বোলিং। তো সেই জায়গাটাতেই মেনশন করতে চাচ্ছিলাম যে বাংলাদেশ এরপরে অ্যাওয়ে সিরিজ আপনি যদি দেখেন, বাংলাদেশ এরপর সাউথ আফ্রিকাতে যাবে ফুল লেন্থে সিরিজ খেলতে। বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ আছে 2027 ওয়ার্ল্ড কাপ, সেটা সাউথ আফ্রিকাতে। সো এই কন্ডিশনগুলোতে আপনি একজন ফোর্থ বোলিং অপশন রাখতে চাইবেন অন্তত স্কোয়াডে, 11-এ না হলেও, যিনি কিনা 3-4 ওভার বোলিং করে দিতে পারেন। এবং এই ধরনের কন্ডিশনে সৌম্যের রেকর্ডও ভালো, এবং নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এই কন্ডিশনগুলোতে তিনি ব্যাট হাতেও বেশি এফেক্টিভ হন বাংলাদেশের তুলনায়। সো সেই কারণে তিনি আমার মনে হয় যে 27 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত তিনি প্ল্যানে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.